সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে আছেন ডক্টর ফাহমিদুল হক। ফাহমিদ ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি জানতে চাই যে ঈদের অনুষ্ঠান এবার কিরকম দেখলেন? ঈদের তো অনেক অনুষ্ঠান, অনেক চ্যানেলের অনেক অনুষ্ঠান, সবগুলো দেখা সম্ভব না। কিছু কিছু দেখেছি, চোখ বুলিয়ে যাওয়া, চোখ বুলিয়ে যাওয়ার মতোই কিছু কিছু দেখেছি। গতকালকে মানে ঈদের তৃতীয় দিনে এক জায়গায় একটু আটকে ছিলাম, দুটো ছবি পাশাপাশি দেখছিলাম ব্রেকে ব্রেকে। একটা হলো সালাউদ্দিন জাকির ঘুড্ডি চলচ্চিত্রটি, বহু আগে ছোটবেলায় একবার দেখেছি, আবছা মনে আছে, এবং ছবিটি অনেক নাম শুনেছি, সেটা এসএ টিভিতে দেখানো হচ্ছিল। আবার ওই যে হিজড়াদের জীবন, তাদের ক্রাইসিস, কষ্ট নিয়ে নোমান রবিনের কমন জেন্ডার চলচ্চিত্রটি দেখছিলাম চ্যানেল আইতে। তো দুটোই আকৃষ্ট করে রাখছিল আমাদের। তো সেই অর্থে দেখেছি। আর কিছু টেলিভিশন নাটকের কিছু অংশ, তারপরে লাইভ মিউজিক প্রোগ্রামের কিছু অংশ, এভাবেই দেখা হচ্ছে। কতটা বৈচিত্র্য দেখতে পান? বরাবর যা হয় তাই না নতুনত্ব? এটার একটা প্যাটার্ন দাঁড়িয়েছে তো বেশ কয়েক বছর হলো। সেখানে কিছু বিচিত্রতা আছে, কিন্তু সেটাও আবার টিপিক্যাল একটা জায়গায় পৌঁছে গেছে। যেমন ধরেন যে প্রচুর টেলিভিশন নাটক হয়, কতগুলো নাটকের আবার সিরিয়ালের মতো করে প্রতি ঈদে দেখানো হয়, মানে 7 দিনের বা 6 দিনের 5 দিনের এরকম। যেমন সিকান্দার বক্স কিংবা আরমান ভাই, এরকম সিরিজ আছে। আবার ধরুন যে মিউজিক প্রোগ্রামগুলো যথেষ্ট মনে হয় মানে স্টুডিওর জন্য সুবিধাজনক, আবার দর্শকের জন্য যে একজন শিল্পীকে ডেকে এনে তার সঙ্গে দীর্ঘ সময় ধরে গান শোনা, কল করা, তার কথা শোনা, গানের সঙ্গে স্মৃতিচারণ, এই যে ব্যাপারগুলো, সেগুলো তো বিচিত্রই আমি বলবো। যে একটা গানের অনুষ্ঠান, একটা নাটক, আবার ধরুন চলচ্চিত্র দেখানো হচ্ছে, তারপরে বিনোদন জগতের লোকজনদের ঈদের স্মৃতি বা তাদের কাজের সম্পর্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দেখি। এই হিসেবে বেশ কিছু ভ্যারিয়েশন আছে। যেমন আনন্দ মেলার একটা বিটিভির সেই আমরা ছোটবেলায় দেখে এসেছি, সেটা অন্যতম আকর্ষণ ছিল। তো সেই ধারাটা আমরা ততটা দেখছি না, কিন্তু নতুন কিছু ধারা তো আবার তৈরি হয়েছে। মানে ম্যাগাজিন অনুষ্ঠানের যে ধারা ছিল, সেটা একরকম লোপ পেয়েছে, বা অল্প কিছু প্রচেষ্টা দেখা গেলেও সেগুলো আমরা দেখি যে ভালো হয় না ইত্যাদি, একরকম করে তার ধারাবাহিকতা বজায় রেখেছে, কিন্তু সেটারও পুনরুক্তির দোষে দুষ্ট আমি মনে করি। ফলে এক ধরনের ভ্যারিয়েশন আছে, কিন্তু এই সব মিলিয়ে এইটুকুই, আবার নতুন কিছু আমরা দেখছি না। কিন্তু সব জায়গার ফর্দটা একই, একই প্যাটার্নে হচ্ছে, বা আমরা দেখি যে একই অভিনেতাকে, একই পাত্রপাত্রীকে সব জায়গায় আমরা দেখি। যে আমি যদি 10টা চ্যানেল পর সার্ভ করি, আমরা অন্তত 5টাতে হয়তো মোশাররফ করিমকে দেখতে পাবো। এরকম ব্যাপারগুলো আছে, যে একই মুখ, একই ধরনের, একই প্যাটার্নের নাটক। আবার এই টেলিকম কোম্পানিগুলো ভালোবাসার নাটক টাইপের একটা নতুন কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু সেগুলোর মধ্যে বিশেষ নতুন কোনো আকর্ষণ নেই আসলে। এটা মানে বিনোদনের মধ্য দিয়েও তো বর্তমান সময়কে অ্যাড্রেস করার একটা ব্যাপার থাকতে পারে, সমাজ বাস্তবতা উঠে আসতে পারে। সেটার মানে রূঢ় বাস্তবতা না হোক, কিন্তু আমাদের যে আনন্দময় যে বাস্তবতা, সেটাও তো উঠে আসতে পারে। কিন্তু সেটা আমার মনে হয় যে একটা মানে কল্পিত একটা বাস্তবতাকে আমরা দেখছি, আসলে সত্যিকারের বাস্তবতা আমরা নাটকগুলোতে দেখতে পাচ্ছি না। এবং সংখ্যার দিক দিয়ে অনেক নাটক, সেটাই একটা ব্যাপার বটে। আগে তো আমরা দেখেছি ছোটবেলায় যে ঈদ যেমন হয়, যে সকালের নামাজ কিংবা সারাদিনের বেড়ানোর অপশনের পরে আমাদের ঈদ উদযাপনের একটা অন্যতম অনুষঙ্গ ছিল সন্ধ্যার পরে টেলিভিশন অনুষ্ঠান। এখন সন্ধ্যার পরে টেলিভিশন অনুষ্ঠান কেন, সারাদিনই টেলিভিশনে ঈদের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেটা অন্যতম অনুষঙ্গ সম্ভবত আর নেই। মানে এটার বিশেষ আকর্ষণ যেটা অপেক্ষা করে, সেটা আর সম্ভবত নেই। কারণ এটা শুধু সংখ্যার আধিক্য না, বা অ্যাভেলেবিলিটির ব্যাপার শুধু না, এটা আসলে দেখে ওঠার যে ব্যাপারটা, সেটা আমাদের হয়ে ওঠে না। এই যে ঈদ উদযাপনের ফাঁকে ফাঁকে কেউ যদি সময় পায়, টেলিভিশনের রিমোট যা দেখলো তাই, মানে এইটা দেখবো সেরকম প্রস্তুতিটা ওরকম। আরেকটা ব্যাপার হয়েছে, এটা আমার ক্ষেত্রে না, আমি শুনেছি অন্য অনেকের ক্ষেত্রে হচ্ছে, যে ঠিক আছে এতগুলো নাটক আমি আলাদা করতে পারছি না, প্রায় একই রকম, কিন্তু এর মধ্য দিয়েও খুব দারুণ কিছু কাজ কিন্তু হয়ে ওঠে। আমি দেখেছি যে কিছু কাজ তো অবশ্যই ভালো, সেটা হয়তো মানে, এবং এটা পরে দেখি যে হাতে গোনা হলো, পরে এটা নিয়ে দর্শকরা
বা আলোচনায় থাকে, অনলাইন ফোরামগুলোতে এগুলো নিয়ে আলোচনা হয়, তখন আমি যেটা করি বা অন্য অনেকে আমার ধারণা এটা করেন যে সেই নাটকটি হয়তো ইউটিউবে আপলোড করা আছে, আমি পরে দেখে নিই। অনেকে জানতে চান যে অনুষ্ঠানটা যে হলো হ্যাঁ, এটা ইউটিউবে দেখতে চাই, যেমন গতবার রাতারগুল বলে একটা নাটক খুব আলোচনা হয়েছিল, সেটা মনে হয় পুরস্কারও পেল। তো ওইটা আলোচনা দেখে আমি ইউটিউব থেকে নাটকটা দেখলাম এবং আমার ভালোও লাগলো। সেটা একটা এপিসোড মানে পরের সিকুয়েল মনে হয় এবারও ঈদে কোনো একটা চ্যানেলে যাচ্ছে, আমি জানি না কোথায় এটা প্রথম সম্প্রচারিত হয়েছে। এই যে যেটা বলেন হারিয়ে যাও, অনুষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে, আপনি বলতে পারছেন না কোথায় যাচ্ছে কি? সেটা একটা মুশকিলই বটে, এতগুলো চ্যানেল এবং সবারই এক ধরনের প্রস্তুতি থাকে, মানে কিন্তু সবার কি এক ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে? সেটা বটেই। মানে আমি এই জায়গায় একটু আসতেও চাচ্ছিলাম যে 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 আগে যেটা ছিল যে ঈদের দিন এবং ঈদের পর দিন আমরা ছোটবেলায় যাদের আমাদের এক্সপিরিয়েন্স আছে সেটা থাকতো একটা মাত্র চ্যানেল এবং সেটার অসম্ভব একটা আকর্ষণ থাকতো। তো অনেক চ্যানেল হলে সম্ভবত সেটা থাকবে না, এটা আকর্ষণটা বা আমার সময়টা ডাইভার্স হয়ে যাবে, মানে মনোযোগটা মানে সবার বিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু আবার যেটা হয়েছে দেখেন একদিনে যায় এখন 7 দিনে গিয়ে পৌঁছেছে, ফলে আসলে মানে গুরুত্বটা আমি কোথায় দেব? হ্যাঁ, সবই যদি আমার কাছে মানে এত প্রেটি অ্যাভেলেবল হয়, আমি তাহলে তাকে গুরুত্ব দেব কেন? ফলে 7 দিনে একটা চ্যানেলে হতো 70টা, মানে দুটা করে হলো তো 14টা নাটক। হ্যাঁ হ্যাঁ, এবং এই জায়গায় পরিবেশনের জায়গাও আমরা দেখব যে মানে এত বেশি কমার্শিয়াল ব্রেক হয় যে একটা জিনিস আসলে মনোযোগ দিয়ে দেখাই কঠিন। এখন কেউ কেউ হয়তো এই জিনিসটা ফিল করছেন যে দর্শক সংহত হারিয়ে যাচ্ছে বা প্রত্যাখ্যান করছে, ফলে অনেকে আবার ব্রেকটাকে কমিয়ে আনার অনেক চ্যানেলের চিন্তা ভাবনা শুনছি, সেগুলোর ঘোষণা শুনছি, কিছু কিছু প্র্যাকটিসও দেখছি। তো এরকম কিছুই মানে আমার মনে হয় কি যে এই প্র্যাকটিসটা হলো একটা সময়, একটা পর্ব গেল 1 দশকের মতো, এখন আমার মনে হয় নতুন করে ভাবা দরকার যে 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 ঈদের সময় অনুষ্ঠানগুলো কি ধরনের ঈদ অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে? এই যে এখনো হচ্ছে গতানুগতিকতার বাইরে বা গত 3-4 বছরে যে অনুশীলনটা হলো তা থেকে কিভাবে বের হওয়া যায়? একটা হলো যে আমার কাছে মনে হয় যে মানে সংখ্যাটা বা দিনটা কমিয়ে আনা দরকার, মানে তাহলে না আমি মনোযোগটা বেশি পাবো। হ্যাঁ, যে 7 দিন ধরে ধরুন যে মানুষ কর্মস্থলে যোগদান করে ফেলেছে, হ্যাঁ, তারপরও সে ঈদের অনুষ্ঠান দেখার অবসর তার থাকবে কিনা? হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় যে সর্বোচ্চ 3 দিন একটা মানে ভাবা যেতে পারে যে 3 দিন আমি ঈদের অনুষ্ঠান করব। আরেকটা হলো যে চ্যানেলগুলোর সুনির্দিষ্ট প্ল্যান থাকা দরকার যে ঈদের অনুষ্ঠানগুলো আমরা কিভাবে সাজাবো। শোনা যায় বা আপনাদের কাছ থেকে শোনা যে অনেক ক্ষেত্রে প্রোগ্রাম কন্টেন্ট মানে এজেন্সিগুলো নির্ধারণ করে দিচ্ছে, বিশেষ করে মার্কেটিং অ্যান্ড অ্যাড এজেন্সি যারা, তারা প্রোগ্রাম কন্টেন্ট নিজেরাই তৈরি করছে বা কর্পোরেট কোম্পানিগুলো নিজেরাই তৈরি করছে। তো আমার মনে হয় এই জায়গায় এরকম হলে সেগুলোর উপরে পার্টিকুলার টেলিভিশন চ্যানেলের যে কন্ট্রোল বা কন্টেন্ট সিলেকশনের একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটাই বড় হয়ে যাচ্ছে, ফলে এই কন্ট্রোলটা টেলিভিশনের নিজের রুচির সঙ্গে মিলছে না, হয়তো মিলছে না, তবুও অনুষ্ঠানগুলো প্রচার করতে হচ্ছে। হয়তো আপনারা শুনবেন যে আপনার চ্যানেলে এটা দেখলাম, এটা আপনাদের চ্যানেলে কিভাবে গেল, এরকম অভিযোগ হয়তো দর্শকের দিক থেকে আপনি শুনতে পাবেন। তো ফলে এই জায়গাটা ফিরিয়ে আনা দরকার যে একটা চ্যানেল তার নিজস্বতা থাকবে, তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে, রুচি থাকবে, যেটা প্রোগ্রামগুলোতে তা প্রতিফলিত হবে। এভাবে আমরা একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলকে পার্থক্য করতে পারবো। শুধু নিউজ আর পাঁচমিশালের বিনোদনধর্মী চ্যানেল এই পার্থক্যই যেন না থাকে, যে রুচির জায়গায় যেন আমরা পার্থক্য দেখতে পাই। তো সেই জায়গায় প্রত্যেকটা চ্যানেল তার আসলে চরিত্র, তার রুচি নিজেদেরই নির্মাণ করতে হবে। সেই জায়গায় প্রোগ্রাম কন্টেন্টগুলো তাদের প্ল্যানিং করেই সাজানো দরকার। আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি তাকে কতগুলো ক্যাটেগরাইজও করতে পারছি, সেগুলোর মধ্যে যথেষ্ট ভ্যারিয়েশনও আছে, কিন্তু আমার মনে হয় যে শুধু কন্টেন্টগুলো টিপিক্যাল হয়ে যাচ্ছে। তো এই জায়গায় ভ্যারিয়েশন বাড়ানো যেতে পারে এবং কন্টেন্টগুলোতে অনেক বেশি বাস্তবানুগ বা অনেক বেশি এন্টারটেইনিং যাতে হয়। ধরেন যে আপনি বলছেন যে আমি পুরোটাই এন্টারটেইনিং করছি, ঈদের সময় কোনো সিরিয়াস ম্যাটার দেব না, কিন্তু আসলে কি এন্টারটেইনড হচ্ছে মানুষ? মানে ওটার নামমাত্র বিনোদনধর্মী প্রোগ্রাম, কিন্তু বিনোদিত হচ্ছে। বিনোদনের সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ, বিনোদনের সংজ্ঞা তো আমরা একরকম বলতেই পারি, যেটা মানুষকে আমোদিত করে, তারপরে একটা সুস্থ রুচির পরিচায়কের
পরিচয়ের মধ্যে এই যে থেকে সুস্থ রুচি সেটা আর কি। হ্যাঁ, সেটা তো ধরেন অনেক সময় এবং রুচিও তো আমাদের মোটামুটি বলা যায় আমদানি করা রুচি নিয়ে আমরা অনুষ্ঠান তৈরি করি। সেটা তো আছেই, কিন্তু আপনার ধরেন যে আমরা তো জানি যে সমাজ ব্যবস্থায় প্রচলিত সমাজে আমরা কতদূর পর্যন্ত বলতে পারি তার একটা ঘেরাটোপের মধ্যে আমাদের কাজ করতে হয়। কিন্তু এটাও ঠিক যে শিল্পী যারা যারা স্রষ্টা তারা সবসময় সমাজকে বরং গাইড করেছে রুচি নির্মাণে। ফলে নতুন কিছু বলতে হবে যারা মানে টপে থেকে কিছু একটা প্রোগ্রাম প্রডিউস করছেন তাদেরকে, সেইটা আসলে রুচি তৈরি করার ব্যাপার। যদি এই জায়গায় আমরা যদি ভাঙতে না পারতাম তাহলে তো এখনো সতীদাহ প্রথা থাকতো। ফলে আমাদের অগ্রবর্তী হয়ে ভাবতে হবে, শুধুই পাঠকের বা দর্শকের রুচির দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজেদেরও নতুন রুচি মানে সরবরাহ করতে হবে। এই জায়গায় সেই এনলাইটেনমেন্টটা থাকারও একটা ব্যাপার আছে একটা চ্যানেল কর্তৃপক্ষের। এনলাইটেনমেন্ট বলতে আমরা শুধুই কি বাইরে থেকে ওই অনুকরণ করব কিনা সেটা তো হয়ে উঠতে পারে না, বরং আমাদের নিজস্ব সংস্কৃতির দিকে তাকানো যেতে পারে, আবার দুটোর ফিউশন ঘটানো যেতে পারে। হ্যাঁ, যে ফর্মটা বাইরের কিন্তু কন্টেন্টটা আমাদের নিজস্ব, এই জায়গায় নানাভাবে ভাবনা চিন্তা মিশেলটা এভাবে হবে। হ্যাঁ, সেই সুযোগগুলো কিন্তু আছে, মানে চিন্তা ভাবনা। এবং আমরা দেখছি যে ওই যে আবার ফরম্যাটের কথা যাচ্ছে, যে আমরা দেখছি যে গানের অনুষ্ঠান হচ্ছে, সেই গানের অনুষ্ঠানগুলো তো একই রকম হচ্ছে, সবাই একই রকম করছে। আমরা এক রকম আমি কোনো ভিন্ন কথা ভাবতে পারছি না। আমাদের কি ভাবনার সীমাবদ্ধতা আছে? যেমন ধরুন গানের অনুষ্ঠানগুলো যে এটা কিন্তু নতুন সংযোজন, লাইভ গত 2-3 বছর। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে কলকাতার শিল্পীদেরও আনা হচ্ছে ঈদ উপলক্ষে, সেটাও হয়তো ভ্যারিয়েশনের জন্য কিংবা একটা দর্শকপ্রিয়তা আছে বলেই হয়তো। কিন্তু আমার মনে হয় কি যে প্যাটার্নটা কিন্তু একই। সেটা হলো যে একজন শিল্পী থাকবেন, তার ব্যান্ড থাকবে, যন্ত্রানুষঙ্গ থাকবে, দর্শকরা কেউ কেউ কল করার সুযোগ পাবেন, এক ধরনের ইন্টারাকশন ইত্যাদি, আর একজন অ্যাঙ্কর তো থাকবেনই। এই জায়গায় এটা তো আসলে এক ধরনের পুনরাবৃত্তির দিকে যাচ্ছে। কথা বলছেন এবং নিজেদের বেড়ে ওঠার সময়কার ঈদ অনুষ্ঠানের কথা বলছেন, সেখানে শিশুদের নিয়ে অনেক ভালো অনুষ্ঠান হতো, শিশুদের নিয়ে বা নাচের অনুষ্ঠান হতো অনেক রকম, সেই অনুষ্ঠানগুলো এখন দেখা যায় না। হ্যাঁ, এখন আমাদের আসলে সবকিছু তো বড়দের জন্য, শিশুদের জন্য আমরা খুবই কম ভাবি। এবং শিশুতোষ অনুষ্ঠানগুলো আমি একটু মজা করে বলি যে আপনি যে বললেন আগে হতো, সেটাও যে খুব মানে ঋদ্ধ অনুষ্ঠান ছিল আমি বলবো না, কারণ আমরা একটা মজা করে কথা বলি যে শিশুদের অনুষ্ঠান শুরু হলে শিশুরাই উঠে চলে যায় এবং তারা বড়দের অনুষ্ঠানগুলো আসলে দেখে, কারণ শিশুদের অনুষ্ঠানগুলো খুব কখনোই আমি দেখিনি যে খুব আকর্ষণীয় থেকেছে। যে অল্প কটা আকর্ষণীয় অনুষ্ঠান আছে সবগুলোতেই দেখবেন যে বিদেশি এক ধরনের ইনভলভমেন্ট আছে, মিনা বলেন বা সিসিমপুর বলেন। শিশুদের অনুষ্ঠানগুলো আমরা খুবই মানে একরকম পুরোপুরি ব্যর্থ, মানে এই জায়গায় আমরা ঘোষণা দিয়ে বলতে পারি যে শিশুদের অনুষ্ঠান তৈরি করতে আমরা ব্যর্থ। হ্যাঁ, পারছি না কারণ শিশুদের অনুষ্ঠান তৈরি করা একটু ডিফিকাল্ট হতো, ওটা অনেক বেশি কালারফুল হতে হবে, অনেক বেশি শিশু মনস্তত্ত্বকে নিয়ে গবেষণার ব্যাপার থাকবে, মানে মানে আলাদা করে গবেষণার বিষয় আছে। হ্যাঁ, যে যেমন ধরেন হলিউডে এখন শিশুতোষ চলচ্চিত্র কিন্তু প্রচুর হচ্ছে, ফেরি টেল আবার 3D অ্যানিমেশনের মধ্যে ফিরে আসছে। এখন ওই জায়গায় কি আমরা যেতে পারবো কিনা তা তো পারছি না এই পরিস্থিতিতে। ফলে আমাদের এক্সিস্টিং যে শক্তিমত্তা আছে সেটা দিয়েই কাজ করতে হবে। হ্যাঁ, মুস্তফা মনোয়ারের প্রোগ্রাম কিছু কিছু ভালো হচ্ছে, তিনি পাপেটটাকে জনপ্রিয় করেছেন, সেটা তো মানে স্যারের ওই জায়গা তো আছে, তারপরে উত্তরণ ঘটেনি, নতুন কেউ সেখানে যোগ দিচ্ছে না বা নতুন কোনো ধারণাকে, মানে একটা ধারণা নিয়ে আমরা রয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং শিশুর মনস্তত্ত্ব কিন্তু অনেকখানি বড়দের অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। ফলে শিশুদের সব বয়সের তো একটা নিজস্ব চরিত্র থাকে, একটা মানে অরিজিনালিটি থাকে, সেই শিশু মনস্তত্ত্বকে আমরা যেন ধরতে ব্যর্থ। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে গবেষণার অভাব আছে, বা আমাদের বড় সাহিত্যিকরা শিশুদের বিষয়ে যে রচনাগুলো আছে সেগুলোও তো আমরা ব্যবহার করতে পারছি। গরিবদের জন্যই কি এই ঈদের অনুষ্ঠানগুলো হয়, যে নগর মানুষের জন্য? হ্যাঁ, একরকম তাই তো দেখা যায়। সব অনুষ্ঠানে আসলে দেখা যাচ্ছে যে শহরের বা অনেক ক্ষেত্রে বলা যায় ঢাকা শহরের একটা বিশেষ শ্রেণী প্রতিনিধিত্ব করে এবং সেগুলোকে উপজীব্য করে প্রোগ্রামগুলো নির্দিষ্ট হচ্ছে। একটা মানে পাশাপাশি গ্রামের একটা চিত্রায়ন আমরা দেখি, মানে বেশি করে নাটকে আমরা দেখি, যেটা অনেকখানি রঙের মানুষ এবং ভবের হাট এই ধরনের কতগুলো সিরিজ দ্বারা নির্ধারিত হয়েছে এবং তারই ধারাবাহিক আঞ্চলিক ভাষা ব্যবহার এবং খুবই রং তামাশার মধ্য দিয়ে গ্রামের মানুষ যেন মানে জীবনযাপন করছে। গ্রাম মানে এরকম। হ্যাঁ, এই যে একটা মানে ভুল একটা বার্তা, হ্যাঁ, একটা নাটক এভাবে
যেতে পারে, কিন্তু অন্যান্য দিক নিয়েও তো আসলে মানে কাজ হওয়া দরকার। যেমন একের ধরেন যে পর এক একই মানে বিষয় নিয়ে নাটক হবে কেন? হ্যাঁ সেই তো মানে আমরা শুনি প্রায়, নিজেরাও বলি যে গ্রাম বদলে যাচ্ছে, মানে আগের 80-র দশকে গ্রাম কিন্তু এখন আর নাই। নগরের মানে নগরায়নের গ্রাসের মুখে। হ্যাঁ, কিন্তু তাহলে সেই পরিবর্তনটা কি রকম, এখনকার গ্রাম তাহলে কি রকম, সেই পোর্ট্রেলটা কি আমরা করতে পারছি কিনা, সেই দিকটা আসলে এই জায়গায় আসলে একটা গভীর মানে পর্যবেক্ষণ এবং এক ধরনের প্রি প্রোডাকশন বা গবেষণার দিকটা রাখতে হয়, মানে আছে। কিন্তু এটা এটা আমরা মনে হয় কোনো টিভি চ্যানেলই সেই জায়গাটায় ফোকাস করছে না। এই জায়গায় আসলে আমার মনে হয় কি যে নতুন একটা গ্রামীণ আবহ আমরা আসলে একটা আছে, সেটাকে আমরা তুলে আনতে গ্রাম পারছি না। যেটাও দেখানো হচ্ছে সেটা আগের গ্রাম, আগের এখনকার আমাদের গ্রাম না। আমাদের সাইকিতে একটা পুরনো স্মৃতি, আর্কিটাইপ আছে, একটা স্মৃতি আছে, থেকে আনা মেমোরি গ্রাম। থেকে আনা গ্রাম। আমি এই কথাটা আজকাল বলি যে আমাদের সিনেমার দর্শকদের যদি আপনি বলেন যে কি ধরনের চলচ্চিত্র দেখতে চান, এখনকার চলচ্চিত্র তো ভালো হচ্ছে না, তিনি বলবেন সামাজিক চলচ্চিত্র। সামাজিক চলচ্চিত্র মানেটা কি, তখন তিনি 70 দশকের ছবিগুলোর কথা সিনেমা বলবেন। দেবেন। আসলে এখনকার বাস্তবতা, এখনকার সমাজ, সেই গ্রাম, এখনকার মানুষের যে সংকট হ্যাঁ আছে সেটা কিন্তু আগের মতো আর নেই। না। হ্যাঁ, এক্সটার্নাল অনেক ফোর্স এসছে, অনেক টেকনোলজি এবং অনেক মানে কি বলবো যে এগুলোর একটা ইনফ্লুয়েন্সে গ্রাম কিন্তু ধীরে ধীরে আসলে পাল্টে যাচ্ছে। তো সেটা আমি খুব বলতে পারবো না, এটার জন্য গবেষণা দরকার যে কি পাল্টে কোথায় পৌঁছলো গ্রাম, এবং সেই গ্রামের পোর্ট্রেলটা আমরা তাহলে সংবাদে বলি আর অনুষ্ঠানে বলি কিভাবে তুলে ধরবো সেই জায়গাটা। এখন হ্যাঁ, গ্রামের একটা মানুষের তো মানে জীবন চিত্রই তো পাল্টে গেছে। হ্যাঁ, এখন এমন তো বলা যাবে না যে আমার মানে টার্গেট অডিয়েন্সে গ্রাম পড়ে না, সেটা বলে না, রেহাই সেটা পাওয়া বলা যাবে। এখন তো চ্যানেলগুলো বহুদূর পর্যন্ত, থানা শহর পর্যন্ত তো অবশ্যই না, দেখা যায়। গ্রামের মানুষ তো একেবারে- ঢাকায় থাকে, ঢাকায় আসে। হ্যাঁ, সেটা একটা যোগাযোগটা তো আগের মতো আর নেই, মানে হ্যাঁ। এখন সবাই সবকিছু ইনফর্মড আর কি। একেবারে দুর্গম পার্বত্য অঞ্চল না হলেও ভিন্ন কথা, কিন্তু এমনিতে সমতলের যে গ্রামকে আমরা জি। চিনি, তা সেই গ্রাম কিন্তু আগের গ্রাম আর নেই। আমাদের মেমোরি থেকে গ্রামকে নির্মাণ করলে আর হবে হবে না। হ্যাঁ, সেই দিকটা কিন্তু আমাদের ভাবার অবকাশ আছে। এবং আরেকটা বিষয় বলতে চাই, শুধু গ্রামীণ মানুষের কথা না, আমাদের বিভিন্ন রকম পেশাজীবী শ্রেণী আছে, তাদেরও তো আমাদের কতটা আমরা আনি। মানে শহরের কোন চিত্রটাই বা আমরা মানে কোন শহরকে আমরা পোর্ট্রে করি। হ্যাঁ, হ্যাঁ, মধ্যবিত্ত শহরকেই আমরা আসলে দেখি। এর 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 বাইরে নগরে তো আরো কথা আছে। আরো মানুষ আছে, তাদের বিচিত্র পেশা আছে, জীবনযাপনের বিচিত্র ধরন আছে, টিকে থাকার লড়াই আছে, নানা রূপ আছে। তো সেগুলো কিন্তু আমরা আসছি না। সেই নাটকে একই ধরনের আরবান ছোট মানে কম বয়সী ছেলে মেয়েদের প্রেম, তাদের সংকট, তাদের ব্রেকআপ, এইসবই এখনকার নাটকের বিষয়বস্তু। হ্যাঁ, এই এই জায়গাগুলো থেকে আসলে আমাদের প্রেমেরও তো একটা ভুল তথ্যই আসছে নাকি? হ্যাঁ, সেটাও এক ধরনের কনস্ট্রাকশন, এক ধরনের আমরা যে মানে কি বলবো যে একটা সেট করে নিই এবং সেটাকেই পুনরাবৃত্ত করতে থাকি। হ্যাঁ, যেমন ধরেন যে এক সময় মানে প্রথম এবং একক প্রেমের একটা মানে পূজা করা হতো, সেটা হিন্দি বাংলা সব চলচ্চিত্রে বা টেলিভিশন অনুষ্ঠানে। এখন সেই জায়গা থেকে তো মানে ওই ধারণাগুলো একটু একটু পাল্টেছে মডার্নাইজেশনের অভিঘাতে। তো এখন সেইটাকে উপজীব্য করেও যেমন কাজ হতে পারে, কিন্তু তার বাইরেও পরের প্রেম বা বর্তমান অবস্থা, এগুলো নিয়েও তো আসলে কাজ হতে পারে। সেই জায়গাগুলোতে আমাদের আসলে নানা দিক থেকে, নানা পার্সপেক্টিভ থেকে দেখার অবকাশ আছে। সম্পর্কগুলো নিয়ে সম্পর্কগুলো এখন কিন্তু সম্পর্কের ধরনও অনেকখানি পাল্টে গেছে। আগে সম্পর্ক গড়তে অনেক সময় লাগতো, ভাঙতেও অনেক সময় লাগতো। এখন গড়তেও সময় কম লাগে, ভাঙতেও কম লাগে। তো এই ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু উঠে আসছে, বিশেষ করে মানে ইয়াং এজ যে মানে রোমান্টিক রিলেশন, সেই জায়গায় আমরা ব্রেকআপ ট্রেকআপ ইত্যাদি প্রচুর আসছে দেখি। কিন্তু সেটাও আবার অনেক ক্ষেত্রে মানে সঠিকভাবে আসছে কিনা বা সঠিক রিজনে আসছে কিনা, হ্যাঁ, যে মানে তার সঙ্গে বাস্তবতার যোগ কতটুকু, সেই জায়গাগুলোতেও আমার মনে হয় ভাবার অবকাশ আছে। মানে দর্শকদেরকে একটা ভিন্ন চিত্র দেখিয়ে দেখা, যেটা আমরা যে অভিযোগটা শুনি আমাদের পাশের দেশের ধারাবাহিকগুলোর ক্ষেত্রে, যে তাদের জীবন যেরকম না, তার ঠিক উল্টো চিত্র তাদের ধারাবাহিকগুলোতে বা ফিকশনগুলোতে দেখানো হচ্ছে। এখন ধরেন যে যেটা সোপ অপেরা বা ধারাবাহিক নাটক, সেগুলো আসলে কিন্তু সীমা বেশি লঙ্ঘন করে না, এবং বলা যায় যে প্রচলিত ভ্যালুস বা নর্মস সেগুলোকেই আসলে ঘুরে ফিরে মানে প্রতিষ্ঠা করার জন্য এগুলো হয়। আদারওয়াইজ প্রাইমারিলি দর্শক সেটা গ্রহণ করবে না বলে ধারণা করা হয়।
যদিও আমি জানি না যে এগুলো কতখানি গবেষণার ভিত্তিতে এই ধারণাগুলো তৈরি। ফলে একটা স্ট্যাটাস কো, সামাজিক স্থিরতা এগুলোর বিবেচনা করে একই ধরনের এই পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের জায়গায় মূল্যবোধগুলো যেগুলো আমাদের সবকিছুকে একটু স্থিতিশীল রাখবে, সমাজে বিশেষ কোনো ঝামেলা তৈরি হবে না, এরকম মূল্যবোধের জায়গাগুলো আসলে তুলে ধরা হয়। কিন্তু আবার এর মধ্যেই কি আবার অনেক কি বলবো যে ক্ষতিকর উপাদান কি ঢুকে যায় না, যেমন বউ শাশুড়ির দ্বন্দ্ব এবং সেটাকে এত বেশি বারবার হাজির করা, হ্যাঁ, তাতে যে সংসারে বউ শাশুড়ি সুখে শান্তিতে আছেন তাদেরও কি মানে ইন্সপায়ার করা যে আমাদের একটু দ্বন্দ্বে জড়ানো উচিত। আমরা দেখলাম যে আমাদের ঈদের নাটকগুলো আমিও সব যে দেখতে পেরেছি তাই তা না, আপনার মতোই হয়তো ইউটিউবে পরে দেখবো যদি আলোচনা হয়, কিছু কিছু বা যারা দেখেছেন তাদের মন্তব্য থেকে হচ্ছে যে আমাদের একক নাটকগুলো তো ধারাবাহিক যে নাটকগুলো আছে বা সিরিয়ালগুলো আছে বাইরের দেশের বা আমাদের এখানে, তার উপাদানগুলো ঢুকে গিয়েছে। সেটা আমি বলবো কি যে বাংলাদেশের একক নাটকের যে একটা চরিত্র ছিল সেটা কিন্তু অনেকখানি অনন্য ছিল। মানে এই একক নাটকের বিষয়টি যতদূর জানা যায় যে সব দেশে কিন্তু এইভাবে ছিল না আর কি। মানে নাটক বলতে একটা সিরিয়াল ধরেই, মানে নাটক মানে সোপ অপেরা, মেগা সিরিয়াল, কিন্তু আমাদের একক নাটকের একটা ঐতিহ্য ছিল এবং সেটা অনেকখানি মঞ্চ নাটক থেকে আসা কলাকুশলীদের দ্বারা নির্ধারিত। তো ফলে ওইটার একটা যে চরিত্র সেটা পরে আর অবশিষ্ট দুটো জিনিস নিবে, একটা হচ্ছে মঞ্চ নাটক আর একটা হচ্ছে ঈদের অনেক ছবি মুক্তি পায়, সেগুলো নিয়ে একটু কথা বলবেন। পাশাপাশি যে ঈদে কেন আমাদের মঞ্চ নাটক কেন্দ্রিক এক ধরনের মঞ্চ নাটকের অনুপস্থিতি কেন থাকে, এটা তো একটা উৎসব। 7 দিনের যদি আপনার টেলিভিশনে নাটক চলতে পারে, মঞ্চ নাটকের উৎসব হবে না কেন? আমি জানি না এটা কতটা যৌক্তিক কথা বলতে, যে মঞ্চ পাড়া কিন্তু আমরা দেখি যে ঈদের সময় একদম নিস্তব্ধ। এটা একটা ভালো প্রসঙ্গ তুলেছেন আপনি। মানে চলচ্চিত্র টেলিভিশন সরগরম, কিন্তু মঞ্চ নাটক মানে প্রায় অনুপস্থিত থাকে এই উৎসবে। সেটা আমি জানি না, মঞ্চের লোকজন ভালো বলতে পারবেন যে তারা কেন পুরো অ্যাবসেন্ট থাকেন এই সময়টা। কিন্তু এটা তারা ভেবে দেখতে পারেন যে এই উৎসবে তারাও কিন্তু একটা ফেস্টিভ্যাল করতে পারেন এবং মানুষ এই সময় তো আসলে বেড়ানো এবং বিনোদিত হতে যেতেই পারে। মানে আমার মনে হয় সেটা ভালোই চলবে, তারা সাড়া পেতে পারেন, সাড়া পেতে পরীক্ষা করে কেউ না কেউ যে নিরীক্ষা করে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একটা ছুটিতে চলে যান আমার এরকম মনে হয় তারা সবাই। সেটা তো ছুটি তো সবারই দরকার, কিন্তু যারা রাজধানী কেন্দ্রিক তাদের একটা আয়োজন থাকতেই পারে যে মঞ্চ বা একবার ছুটি না কাটিয়ে দেখে নিতে পারেন যে এক ঈদ ছুটি কাটালেন আর এক ঈদ ফেস্টিভ্যাল করলেন, এরকম। এমন তো না যে মঞ্চ নাটকের যারা দর্শক তারা সবাই ঢাকা ছেড়ে চলে যায়, না না না। আর চলচ্চিত্রের কথা বলেন, চলচ্চিত্র তো এবার আগে তো মানে ঈদের ছবি মুক্তি পাওয়া মানে বিশাল। হ্যাঁ, এবার একটু মানে সেরকম আমরা কাভারেজ দেখছি না। মানে 4টি মাত্র চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি চলচ্চিত্রের কথা আমরা আগে থেকে শুনেছি, আশিকি চলচ্চিত্র। এটা আবার যৌথ প্রযোজিত চলচ্চিত্র। শোনা যাচ্ছে, আমি এখনো দেখিনি, কিন্তু শোনা যাচ্ছে যে এটি বাংলাদেশ প্রায় অনুপস্থিত। দুটি বড় ক্যারেক্টারে কেবল বাংলাদেশের 2জন অভিনেত্রী আছেন, কিন্তু অন্যান্য কলাকুশলী, ছবির প্রেক্ষাপট, ইভেন মানে সংলাপের ধরন সবই প্রায় কলকাতা। এটা একটা কলকাতার ছবি বলা যেতে পারে। এটা আমাদের জাজ মাল্টিমিডিয়া কোনোভাবে যুক্ত হয়েছে, যদিও এই ছবির মধ্য দিয়ে আমরা একজন নতুন চিত্রনায়িকাকে পেয়েছি, যিনি আবার একটি বোম্বের চলচ্চিত্রেও অফার পেয়েছেন শোনা যায়। তো এটা একটা দিক। আরেকটা ছবির কথা আমি শুনলাম, প্রার্থনা, শাহরিয়ার নাজিম জয়, এটা তিনি পরিচালনা করেছেন। এই ছবিটির ভঙ্গিটি সম্ভবত একটু সিরিয়াস এবং সমাজ বাস্তবতামূলক। এখন আমি শুনেছি যে ছবিটার প্রচেষ্টাটা ভালো, কিন্তু এটা কম মানে কাভারেজ পাওয়া বা কম আলোচনায় কম এসেছে, কিন্তু ছবিটি নাকি একটু সিরিয়াস ধরনের। আর শাকিব খানের একটি চলচ্চিত্র আছে, নিশ্চয়ই সেটা ভালো চলবে ঢাকার বাইরে বা ঢাকাতেও চলতে পারে, এরকমই। তবে এবার ঈদের চলচ্চিত্র, বিশেষ করে মানে কোরবানি ঈদের চাইতে আমরা ঈদুল ফিতরের ছবিগুলো নিয়ে বেশি আলোচনা দেখি। এবার এই তো পরিস্থিতি দেখছি। এবং সিনেমা হল মালিকরা বলেন যে ঈদ নির্ভরিত তাদের ব্যবসা, এর বাকি সময়টা তাদের এখানে ছবি চলে না। হ্যাঁ, এবং আমি শুনেছি যে বাকি সময় তারা কখনো কখনো হল বন্ধও থাকে, কখনো কখনো ভ্যারাইটি শো হয়। ঈদের সময় সিনেমা হলগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে। মানে যতগুলো সিনেমা হল এখনো টিকে আছে, 300-র কিছু বেশি, সবগুলোই আসলে ঈদের সময় পুরো চাঙ্গা থাকে এবং তাদের একটা বড় অংশ অন্যান্য সময়ে মানে
প্রেক্ষাগৃহ সবসময় চলে এমন নয় আর কি। অনেকে বন্ধ করে দিচ্ছে একের পর হ্যাঁ, ধীরে ধীরে বন্ধ হচ্ছে, সেটাও তো একটা বাস্তবতা। সেই বাস্তবতা তো আমরা বহুদিন ধরে আছি, এবং সেখান থেকে চলচ্চিত্র তো শুধু ঈদ নির্ভর ভাবে টিকে থাকতে পারবে না। হওয়া উচিত নয়। হ্যাঁ, মানে চলচ্চিত্র হলো সপ্তাহান্তে একজন দর্শক একটি সিনেমা হলে ঢুকবেন এবং বিনোদনের জন্য, এবং যে কোনো উইদাউট নোয়িং এনিথিং যে কোন ছবিটা চলছে। কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলেও কিন্তু বিভিন্ন রকম ছবি, মানে টেলিফিল্ম বা বিভিন্ন রকম ছবি, আর সেগুলি দেখে টেলিফিল্ম যেগুলো লম্বা মানে দৈর্ঘ্যের হ্যাঁ হ্যাঁ ওটাকে মানে আপনি বলবেন যে মানে মানে স্কেলের হিসাব একটু বড় মাপের নাটক, বড় মাপের নাটক, সেগুলো মানে এইবার আমি সেরকম কোনো টেলিফিল্ম দেখিনি, তবে নাটকগুলোই দেখা হয়েছে। টেলিফিল্মের ব্যাপারটা মনে হয় মাঝখানে আরো বেশি পর্যায়ে ছিল, মানে ঈদের উপলক্ষে বড় দৈর্ঘ্যের নাটক দেখানোর একটা বেশ প্রবণতা ছিল। তো এখন টেলিফিল্ম কোনো ক্যারেক্টার পেয়েছে, কোনো চরিত্র পেয়েছে যে এইটা টেলিফিল্ম, এটা তো পায় না। আচ্ছা, আমি এই জায়গায় যেভাবে বলি যে এটা আসলে তো অডিও ভিজুয়াল প্রোডাকশন, ওকে, সেই অর্থে আমি একক খণ্ড নাটককেও আমি টেলিফিল্ম বলতে আগ্রহী, যে টেলিভিশনে প্রচারিত একটি ফিল্ম, মুভিং ইমেজ, হ্যাঁ মুভিং ইমেজ, ওইভাবে যদি চলচ্চিত্র। তো লম্বা করে সেটাকে টেলিফিল্ম নাম দেওয়া, আর ছোটটা অন্য কোনো নাটক হিসেবে গান দিয়ে দিলাম দিয়ে একটা নাটক হিসেবে নামটা রেখে দেওয়া, আমার মনে হয় কি দুটোই আসলে টেলিফিল্ম। আমি মানে তাত্ত্বিকভাবে কিন্তু তাই দাঁড়ায় না, যে আপনি টেলিভিশনের ক্যামেরায় টেলিভিশনে প্রচারিত একটি ফিকশন, সেটাকে আপনি ছোট দৈর্ঘ্য হলেও টেলিফিল্ম বলতে হবে, বড় দৈর্ঘ্য হলেও বলতে হবে। কিন্তু আমাদের যাই হোক, এটা বড় দৈর্ঘ্যের 3 ঘন্টার 2.5 ঘন্টার 1.25 ঘন্টার নাটককে আমরা টেলিফিল্ম বলি, কিন্তু তাত্ত্বিকভাবে কিন্তু দুটোই টেলিফিল্ম আসলে। আর যদি আপনি সিরিয়াল বলেন, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটাকে সোপ অপেরা বা মেগা সিরিয়াল, এগুলো আলাদা নাম দেওয়া যেতে পারে। কিন্তু টেলিফিল্ম মানেই যে লম্বা দৈর্ঘ্যের নাটক, সেটা আমি মানে তাত্ত্বিকভাবে মানতে রাজি হচ্ছি না আর কি। তো সেটার ক্যারেক্টার কিছু তেমন কিছু দাঁড়ায়নি আসলে, এটা আসলে নাটকেরই একটা মানে টেনে বড় করা, হ্যাঁ টেনে বড় করা একটা ভার্সন। সেটা নতুন একটা, যখন এটা চালু হয়েছে তখন একটা ভিন্ন ফ্লেভার পেয়েছে, হয়তো বিজ্ঞাপনদাতারাও ভিন্নভাবে জিনিসটাকে দেখেছেন, কিন্তু এখন আর সেটার বিশেষ আবেদন আছে বলে মনে হয় না। আর ধারাবাহিক করার যৌক্তিকতা, ধারাবাহিক আপনি বলছেন ঈদের সময় ধারাবাহিক 7 দিন 5 দিন, এইটা আমার কাছে মজাই লেগেছে, যে মজাই লাগে যে একটা আরমান ভাই বা একটা সিকান্দার বক্স একটা ক্যারেক্টার দাঁড়িয়েছে, এটাকে সারা বছর না টেনে শুধু ঈদের সময় বিশেষ আনন্দ দেওয়ার জন্য তৈরি করা, এটা আমার কাছে একটা ভ্যারিয়েশন হিসেবে ভালোই লাগে। যেমন কাকা বাবু সিরিজ একটা নতুন হয়েছে, একটু শিশু কিশোরদের উপযোগী, সেটা যে চ্যানেল আই করছে, সেটাও মানে শিশুদের উপযোগী নাটক, তার সিরিয়াল, সেটাও কিন্তু আমার কাছে ভ্যারিয়েশন হিসেবে ভালোই লেগেছে। তবে শিশুদের উপযোগী যেহেতু, সেজন্য আমি মনে করি যে এটার একটু যেন যত্নের ছাপের অভাব আছে, আরো একটু মনোযোগ দিয়ে করলে এটা আমার মনে হয় একটু ভালো। আমরা শিশুদের আসলে শিশু বিষয়ক অনুষ্ঠান আগামীতে যারা ঈদের অনুষ্ঠান করবে তাদের মানে শিশুদের অনুষ্ঠানের প্রতি মনোযোগ হওয়ার কথা বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলতে চাইবো, এবং এই জায়গায় ওই তো কতগুলো জায়গা কিন্তু এখন আমরা এক্সপ্লোর করিনি, যেমন গোয়েন্দা গল্প কিন্তু আমরা তেমন একটা করি না, আমাদের দেশে কোনো ট্রেডিশনই দাঁড়ায়নি এটা। হ্যাঁ, বিদেশে আছে, ইন্ডিয়াতে আছে, হ্যাঁ ফেলুদা চরিত্র আমরা জানি, কিন্তু আমাদের দেশে গোয়েন্দা চরিত্রটি তেমন দাঁড়াচ্ছে না। তো ওই জায়গায় কিন্তু আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে, এবং সেটার সঙ্গে যদি আমরা শিশু কিশোরের কন্টেন্টটাকে মিলিয়ে নিই, হ্যাঁ যদি মিলিয়ে নিই, তাহলে কিন্তু প্রোগ্রাম। সবশেষে আমরা বলতে পারি যে এই যে বৈচিত্র্যের যে অভাব এবং এই যে আলাদা আলাদা চরিত্র পাওয়া, সেই জায়গা থেকে যে অনুষ্ঠানগুলোকে বেরিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, এবং এটা আসলে অনেক মাথা খাটানোর ব্যাপার, গবেষণার ব্যাপার, এবং আন্তরিকতার ব্যাপার। এবং টেলিভিশনগুলো তার চরিত্রের পরিচয় দিবে ঈদের অনুষ্ঠানে। সেটাও হতে পারে যে আমি ঈদের অনুষ্ঠান এমন ভাবে সাজাবো যে এটা মানে মানে বিশেষ একটা মনোযোগ, বিশটা চ্যানেল থেকে আমার চ্যানেলের এবার ঈদের অনুষ্ঠানের অনন্য বৈশিষ্ট্যটি আলাদা বা ইউনিক আলাদা একটি চরিত্র। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।